না, এটা তো আপনার আমরা বেশ কয়েকদিন আগে থেকে, যখন থেকে আপনার প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে। এটা একটা সম্ভাবনা তখন থেকেই আপনার শুরু হয়েছিল। এটা আপনার এখন ম্যাচিওর হয়েছে এবং আমাদের এটা নিয়ে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে, এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি, মেজর পলিটিক্যাল ইভেন্ট। এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। আপনার আমি মনে করি যে এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্র পত্রিকাতে সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি, সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমরা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। জি, এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। ভেন্যুটা হচ্ছে উনি যেখানে আছেন, আপনার যে হোটেলটা নামটা হচ্ছে আপনার, হ্যাঁ, ওইখানেই হবে এটা মেট্রো, এবং ওখানেই তার সঙ্গে আপনার ইংল্যান্ডের ডেপুটি লিডার অফ দি হাউস আপনার উনি দেখা করবেন। এরপরে এই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওখানেই দেখা করবেন। ভেন্যু একটাই। আপনি বলছিলেন যে একটা রাজনৈতিক সংকট এটা উত্তর হতে পারে, এক ধরনের টানাপোড়েন চলছে নির্বাচনের সময়সীমা নিয়ে। গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এপ্রিলের প্রথম ইলেকশন, আপনারা চাচ্ছেন যে ডিসেম্বরে অনর অবস্থানে আছে, মানে এখান থেকে এই ডেভেলপ হতে পারে না। বললাম তো যেটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার এটা। আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। আসলে অনানুষ্ঠানিক আমরা আপনার কি মনে আভাস
আভাসটা কি পাচ্ছেন, মানে বিএনপি তো না, এটা শোনো, আমি আপনাকে পরিষ্কার করে বলি। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। একথা বললে অস্বীকার হবে যে আমরাই দায়িত্ব দিয়েছি, এবং রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয়, এবং তারা নিজের ক্ষেত্রে তারা সবাই একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ বা পণ্ডিত লোক, উইজডম সব আছে। পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না, বাট অ্যাট দি সেম টাইম দে হ্যাভ গট দ্য সিনসিয়ারিটি, তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে, যেখানে একটা চাপ আছে। চাপটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে, সবার মধ্য দিয়ে, সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি, সেগুলো সমাধান হতে পারে। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল, আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সেই ইনস্টিটিউশনগুলোকে নতুন করে বিল্ড আপ করা এটা কোনো ছেলে খেলা নয়। আমি এই কথাটা বারবার করে বলার চেষ্টা করি যে এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, জাতির জন্য চ্যালেঞ্জ। সবাই আশা করেন যে সব কিছু, এটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এত সোজা একটা রাষ্ট্রকে, একটা যন্ত্রকে আপনার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতি নিয়ে আসবেন, এটা এত সহজে হয় না। ইট টেক্স টাইম। এবং ভালো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছেন। আমি কাউকেই আপনার অভিযোগ করতে পারি না, চাই না কারোর বিরুদ্ধে। আমি মনে করি এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট। মেবি যে হয়তো পথ ভিন্ন, জায়গায় আপনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, কথাবার্তা ভিন্ন হতে পারে, কিন্তু সবারই চেষ্টা আছে। আর আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা, আপনার এই যে আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যে জাতীয় ঐক্য এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। আগেও বলতাম, আপনার যখন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তখনও বলেছি জাতীয় ঐক্যের কথা। এখনো আমরা বলছি যে জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। সরকার বলছেন যে আগামী এপ্রিলে, আগামী বছরের এপ্রিলে নির্বাচন হবে। আপনারা বারবার আপনাদের দাবি পুনর্ব্যক্ত করেছেন ডিসেম্বরেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এক্ষেত্রে সরকার যদি তাদের অবস্থানে অবিচল থাকে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান, অর্থাৎ বিএনপির অবস্থানটা কি হবে? এই চিন্তা আমরা এখন সেইভাবে আমরা পার্টিগতভাবে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা আশা করছি যে সরকারের একটা মানে তারা বিবেচনা করতে, মানে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেকদিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, বিরাট ব্যাপার। একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে, ব্যয়টা দ্বিগুণ হবে। এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি, আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং কমাতে হবে, এটা তো বাড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচন্ড গরম সেই সময়। আপনার ঝড় বৃষ্টি আছে,
দিনের বেলা আমরা তো আমাদের যে কালচার এখানে নির্বাচনের জনসভা করতে হয়, জনসভা করে লোককে বলতে, জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে, রৌদ্রের মধ্যে কে আসবে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে আর কি, যে সূর্যের। এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে, মাত্র দুবার বোধহয় আপনার হয়েছে, তাও দুটো ইলেকশনই আপনার একটু ঝামেলা ছিল। যাই হোক, তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটা হচ্ছে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না, এবং সেই ব্যবস্থাটাকে আমরা ভিশন 2030 ম্যাডামকে দিয়েছি এই রুমে বসে, আমার এখনো মনে আছে, আফটার লং ডিবেট ফর ফিউ ডেজ, 7 দিন 8 দিন ধরে বিভিন্ন বিষয়ে ডিবেট করে 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 বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা বলে কিন্তু আমরা দিয়েছিলাম আপনার ভিশন 2030। তারপরে আমরা যখন আপনার আবার ঐক্যের মতো একটা ওই যে যুগপৎ আন্দোলনের দিকে গেলাম, তার আগেই আমরা একটা 27 দফা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরপরে যখন আমরা অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম, তখন দিনের পর দিন আলোচনা করে আমরা আপনার 31 দফা দিয়েছি। বলা হচ্ছে বিভিন্ন যে আপনারা খেয়াল করে দেখবেন যে ঐক্য, অমুক জায়গায় ঐক্য নাই, বিএনপি এবং দুঃখজনক ব্যাপারভাবে আপনার সংস্কার কমিটিগুলো তারা যেভাবে জানতে চেয়েছে, এটা অনেকটা যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে কি রাজনীতি হয়নি, এটা একটা অসম্ভব ব্যাপার। আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবেন না, আবার বলেছি যে 1 বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন, অর্থাৎ 3 টাইমস। আমরা তো এই কথা বলিনি যে তারপরে হতে পারবে। তো এখন এই জিনিসগুলোর আপনার ব্যাখ্যা করা দরকার। এটা একটা বিরাট একটা আপনার আমাদের দলের তরফ থেকে একটা বিরাট রকমের একটা আপনার অ্যাডভান্স যাওয়া, যে আমরা বলছি যে 2 বছরের বেশি হবে না, তারপরে গ্যাপ দিয়ে আরেকটা হতে পারে। ইটস এ মেজর রিফর্ম। আমরা বলছি যে 2টো হাউস দরকার, ইটস এ মেজর রিফর্ম। এটা নিয়ে কোনো, আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে, তখন তো সব উড়িয়ে দিয়েছে, ট্রেড ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ট্রেড ইস্যু। নাও দ্যাট ইজ বিকাম দ্য মোস্ট লাইভলি ইস্যু। এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তো সেই জিনিসটা তো আপনার একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেন্ড করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক, তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে শেষ, বিএনপি ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 2000 আপনার 91-তে, 1991, তাই না? 91-তে। এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম প্রায়। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি, কত কিছু পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে পেতে নিতে পারে না, তাই না? সব একেবারে ভেড়ার পাড়ের মতো ঢুকিয়েছে জেলের মধ্যে,
চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টখ সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে, তারপরেও তো নিতে পারে নাই। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচারটা রাতারাতি এত সব বদলে যায় না। আর আমি যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদের প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তাতে না, এটা হতে পারে না। বেড অফ রোজেস হবে সবসময়, এটা হয় না। তো এটা ধৈর্য ধরতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। আমি রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে অনুরোধ জানাবো, ডোন্ট ট্রাই টু ডিভাইড দ্য নেশন। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন না। একটা বিষয় জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই, সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরো বেশি করে পেয়ে যাবে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দিয়েছে এবং এখন আছে, কিন্তু দুটি রাজনৈতিক দল বরাবরই নির্বাচন পিছিয়ে দেওয়া বা সংস্কার ইস্যুতেই তারা কখনো এপ্রিল, কখনো ফেব্রুয়ারি বা নানান সময় নানান কথা বলছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো ভিন্নতা রয়েছে কিনা আপনার মত? আমি একটু যোগ করি, সেটা আপনাদের একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এই বিষয়ে, যে একটি গোষ্ঠীর সুবিধা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকার উঠে পড়ে লেগেছে। বিএনপি ছাড় দেওয়ার মানসিকতার কারণেই কি সবাই বিএনপিকে দুর্বল মনে করছে কিনা? আমি মনে করি না। এটা হচ্ছে আমাদের যে কালচারটা আমাদের এখানে গড়ে উঠেছে, পলিটিক্যাল পার্টিগুলো তো আপনার ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে কাজ করার সুযোগই পায়নি। সেই যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে সেই সুযোগ ছিল কোথায়? পার্লামেন্টেই যেতে পারেনি। তো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি আপনার সে পার্লামেন্টে যেতে না পারে, তাহলে পার্লামেন্টারি যে প্র্যাকটিসেসগুলো আছে, কথাবার্তা বলা, সব কিছু বলা, এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য দলগুলোতে কে কি করছে, কে কি বলছে, আমি ব্যক্তিগতভাবে সেই কমেন্টগুলো করতে চাই না। এই কমেন্ট আমি করতে চাই। আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, এবং সেটা খুবই সম্ভব। আমাদের বলেছেন উনি ওই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আমি তো আগেই বললাম আপনাকে যে আমি ব্যক্তিগত মনে করি, শোনেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটা মূল কথা আছে। আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আপনি আমার শত্রু। তাই বলে আমি মনে করব না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করব না। আমি মনে করব যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেট। এই জায়গাটা অনেককে বোঝানো সম্ভব হয় না। ডেমোক্রেসিতে তো আসলে আপনাকে একটু চর্চা করতে হবে, আপনি ইভেন কালচারের মধ্যে আনতে হবে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আনতে হবে। সেটা তো আমরা করতে পারিনি। ওই জায়গাটা শুরু করা যাক, লেট আস স্টার্ট।
আপনাদের অনেকেরই আছেন যারা অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে আপনারা কথা বলেন, প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন। আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার বাতিল করলো আপনার হাসিনা ম্যাডাম, সেদিনই বলেছিলেন যে একটা বীজ বপন করা হলো চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা রাজনীতিতে। মনে আছে সংঘাত সংকটে এইখানে বলছিলেন। তো আমরাও সেই একইভাবে কথাগুলো বলে গেছি, কিন্তু আমরাও এই কথাগুলি বলেছি যে আপনার কেয়ারটেকার কেন কেয়ারটেকার গভর্নমেন্টটা বারবার করে আমাদের পশ্চিমারা খালি কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনার কি হিউমিলেট করার চেষ্টা করতো, কারণ ওদের দেশে তো এগুলো নাই। তাই বলতে তুমি তো বুঝবো না, এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। আমরা একটা দল আর একটা দলকে বিশ্বাস করি না। যেমন আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দখল করার চেষ্টা করি। তো সেই জন্যে এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একমাত্র জায়গা। তখন তো ওরা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখতে না ট্রু, এখন ওরাই বলছে যে না এটা দরকার হবে। এখন তো সমস্ত রাজনৈতিক দলগুলি বলছে যে লাগবে। তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছি, মানে বিষয়টা কেন মানে এই সরকারকে নিরপেক্ষতা হারিয়েছে, যেহেতু একটা নির্বাচনের টাইম ফ্রেমে চলে আসছে, মানে এই সরকারের কি আসলে কেয়ারটেকারের বোর্ডে চলে যাওয়া উচিত? আমি কিন্তু মনে আছি না আপনাদের, আমি বহু আগে বলেছিলাম কথাটা, ইলেকশন জন্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার দেয়ার শুড বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। ফর্ম কি করবেন এই অন্তর্বর্তী সরকারের ফর্মটা কি থাকবে না থাকবে সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। আমি আগেই বলেছিলাম এটা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে সেই সময়টা নিয়ে অনেক কথা হয়েছে। আপনার কিছু রাজনৈতিক দল এগুলো সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে 111 আনতে চাই, অমুক আনতে চাই, বলেছে অনেকে এই কথাগুলো, আমার যতদূর মনে পড়ে আর কি। এটা হয়েছে আপনার অভিজ্ঞতার অভাবের কারণে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি অভিজ্ঞতা থেকে বলেছি। আপনার মনে আছে যে 5 অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম, সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হচ্ছে আমাকে, যে এখনই বিএনপি নির্বাচন চায়, অমুক চায়, তমুক চায়, শুরু হয়ে গেছে। কিন্তু প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে, একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। এই কিছুক্ষণ আগে সকালে আমার বাসায় কয়েকজন আপনার ইনভেস্টর, বড় ব্যবসায়ী, তারা এসেছিলেন তাদের দুঃখের কথা বলতে। দুঃখের কথাগুলো কি? যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না, এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা কারণটা হচ্ছে এই একটাই, যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। এগুলো হচ্ছে বাস্তবতা। এই তুমি অস্থির হচ্ছে কেন স্যার? ইলেকশনটা যে সরকারটা হবে, মানে সেই সরকারের সাইজ থেকে ছোট হওয়া উচিত কিনা? না, অবশ্যই। আমি তো মনে করি যে আপনার, এখন আমি অনেকগুলো কথা আমি বেশি বলতেও চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। নাহলে এখন যারা আছেন তারা আগেও তো ছিলেন, আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকে, কিন্তু কয়েকজন, আমি নাম বলতে চাই না, আপনাকে আগে বলছি, তারা তো তখন তো 85 দিন 90 দিনে ইলেকশন করেছেন, 90 days এর মধ্যে ইলেকশন করেছেন। তো কেন হবে না? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে যে এটার আপনার স্ট্রাকচারাল পলিটিক্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সংস্কার আনতে হবে, আমরা একমত হয়েছি এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি। তাদের প্রতিটি মানে
আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নেই, আপনারা বলতে পারবেন। সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপরে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে করে আমরা সরকার দিয়েছি। আমাদের ওই জিনিসটাতে যদি কেউ কোশ্চেন করে তখন ন্যাচারালি আমরা হার্ট হই, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আমার কাছে আর কি, এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনার মনন দেখবেন যে একটু ভিন্ন রকম। আবার আপনি শহরের লোকজনদের চিন্তা আপনি মন দেবেন একটু ভিন্ন রকম। শহরের এলিটরা খুব অস্থির এবং সবকিছু এখনই পেয়ে যাব, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ বদার্ড। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি বলছেন যে বৈধতা রয়েছে তাদের, এখন কি তত্ত্বাবধায়ক সরকার বলে চলে যাওয়া উচিত? না, এটা ডিপেন্ড করবে যখন চূড়ান্ত একটা আলোচনা হবে, আমার বিশ্বাস যে আরো আলোচনা হবে, একটা আপনার নির্বাচনের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, তখন তো সেটা যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। স্যার, আপনি সংস্কারের কথা বলছিলেন, বিএনপির এখনো মৌলিক যে সংস্কারগুলো বা অন্যান্য দলগুলো এনসিসি নিয়ে রাষ্ট্রপতির প্রক্রিয়া নির্বাচিত হবে বা এই যে সবগুলো নিয়ে মৌলিক কিছু বিষয় কিন্তু এখনো ঐক্যমত কোনো দলগুলোই বলছে, সবাই সবার অবস্থান ব্যক্ত করছে। সেই জায়গা থেকে বিএনপি বড় দল হিসেবে এনসিসি নিয়ে বিএনপি একটা রিজিড অবস্থান আছে, সেটি সরাসরি চালু করে দিয়েছে। অন্যান্য কিভাবে বাস্তবায়ন হবে প্রক্রিয়া নিয়ে কথা বলছে, তো অভিযোগ করছে অনেকেই বা বিরোধী পক্ষরা, সেই জায়গা থেকে বিএনপি সংস্কার কিছু চাচ্ছে, সেগুলো তাদের নিজেদের মতো করে। এই বিষয়ে আপনাদের এবং এই অভিযোগ আমি আমার মতো করেই তো চাইব। আমি কি আপনার জামাত ইসলামের মতো করে চাইব বা নাগরিক পার্টির মতো করে চাইব? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাইব। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, নট পসিবল। আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলো তো তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে, আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুমোদন? হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। কঠিন ব্যাপার তো না। মাঠে একটা আলোচনা ডালপালা মিলছে যে আগামী নির্বাচনে বিএনপিকে এক সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে পেতে দেওয়া হবে এবং সেই জন্য কারা দেবে না, কারা দেবে না সেটাই না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কারা দেবে না বলে মনে হয়। আমি শেষ করি স্যার, যে কিছু দলকে প্রয়োজনীয় সংখ্যক আসন দেওয়া হবে যাতে করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন না পারে, এবং তাই অংশ হিসেবে কে করবে এটা? এটা কে করবে? কে করবে এটা? সেটাই আমি সেই জানতে চাচ্ছি। সরকার। তাহলে what is the difference between fascist Hasina and this সরকার? কেউ কিছু নির্ধারণ করে দেবে? আমাকে বলেন আপনি। ওরা জীবনেও এই কথা বলেন, উচ্চারণ করেনি, চিন্তাও করে না আমার ধারণা, তাই না? সুতরাং একবারের জন্য তো তারা এই কথা বলে নাই। আপনি ওটা বলছেন এটা মানে এর সাথে বাস্তবতা কোনো সম্পর্ক না। কিন্তু স্যার আরো একটা আলোচনা আছে যে আপনাদের যে শরিক দল
তাদের কিছু কিছু আসন ছেড়ে দিচ্ছেন সমঝোতা না, এটা তো স্বাভাবিক, এটা তো আপনার পার্লামেন্টারি পলিটিক্স, এটা খুবই স্বাভাবিক, এটাই ন্যাচারাল এবং এটা হওয়া উচিত। আমরা তো আগে থেকে কমিটেড যে আমরা আপনার নির্বাচনের পরে আমরা যারা এতদিন আমার সাথে লড়াই ছিল তারা না, এনসিপি, জামাত ইসলামী এই ধরনের আলোচনা আছে না, এইগুলোর ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আপনার আলোচনা থাকতে পারে, ধারণা নাই, এবং আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি আমার এখন পর্যন্ত জানা নাই। হ্যাঁ, এটা 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 পরের ব্যাপার, যদি আলোচনা হবে কিছু, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। আপনার রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী, কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন হচ্ছে, ইলেকশন করতেছে, কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ হ্যাঁ না, আওয়ামী লীগ তো নাই। স্যার, জাতীয় পার্টির বিষয়ে আসলে বিভিন্ন অবস্থান থাকে, অনেকে কিন্তু দাবি করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি বড় বিরোধ আমাদের বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে বড়, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা আপনার 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসছি সবসময়, তারপর তো আমরা তো একমত হয়েছি, জাতীয় পার্টির আওয়ামী লীগের এটাকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত, এটা এর মতো চলুক। অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে 5 বছর, অনেকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু অনির্বাচিত সরকার কিভাবে দেখতে চায় এই বিষয়ে? না, এগুলো তো আপনাকে বললাম যে সবাই সকলের মত প্রকাশ করার তাদের স্বাধীনতা আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে চায়, তো ওরা দিতে পারবে, আমি দিতে পারবো না, তবে এগুলোর কোনো ই নেই, আপনার কোনো ভিত্তি নেই। এগুলো যারা বলে তারা আপনার বলার জন্য বলে। আরেকটা সুবিধা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা আত্মপ্রেম, মানে ইউটিউব করলে ওখানে নিজের ছবি দেখা যায়, কথা শোনা যায়, বা ওই যে আপনার সেলফি নেয়, ওখানে একটা আসে ছবি নিয়ে, এটা একটা দেখবেন একটা, এটা কিন্তু মূল বিষয়টা, সাইকোলজিটা হচ্ছে একটা আত্মপ্রেম। আমার ছবিটা আমি দেখতে চাই, আমার কথাটা আমি শুনতে চাই, ভয়েসটা শুনতে চাই, এই জিনিসগুলো আসে। সেখানে সবাই ওই সুযোগটা নিচ্ছে, আপনার এই মোবাইলের এই সুযোগ নিয়ে নিচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে যখন আপনি এগুলো দেখবেন, তখন তো আপনাকে রাজনৈতিক দায়িত্বশীলতা, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তো কে কি বললো না বললো তাতে নিয়ে তো আমার, কে কান চিনে নিয়ে গেল বলে আমি কানের পেছনে দৌড় দেবো, এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই না। আমার শেষ একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো, আপনি বলেছেন আওয়ামী লীগ নেই, আর অনেকে বলছেন, যারা বিশেষ করে অনেকে আমরা দেখছি যে বিভিন্ন সময় লেখালেখি করেন আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে ইন্টারন্যাশনালি এই যে ইলেকশনটা হবে সামনে, সেই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হিসেবে মানে গ্রহণযোগ্যতা পাবে কিনা, আপনারা কি মনে করেন? ইলেকশনটা হোক, হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে, তো পার্টির প্যাডে, তাই না, পার্টির স্ট্যান্ড গেছে, তো ওটাই তো পার্টির স্ট্যান্ড। স্যার, আওয়ামী লীগের বাদ দিয়ে আওয়ামী লীগের যারা শরিক দল ছিল, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট, তাদেরও যদি এই ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া না হয়, তাহলে সেই করতে আমরা তো সেই ইস্যু তো আসেনি ভাই এখনো, জাতীয় পার্টির ইস্যু আসেনি, বা আপনার অন্যান্য দলগুলোকে সংশোধন করতে না দেওয়ার ইস্যু তো আসে নাই। আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক দিয়ে ভালো বলে মনে হয়, এবং ডাক্তাররা তাই বলছেন আর কি, শি ইজ মাচ বেটার। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন।
আলোচনায় যদি এমনটি আসে যে জানুয়ারির কথা সরি জি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ইলেকশনের কথা যদি আলোচনা হয় এটা সম্ভব কিনা বা বিএনপি তখন না না, আমরা তো আমরা বলেছি যে আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল। আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার, যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।